আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে বা ইউটিউবে ঢুকলেই একটা গান আমাদের মোবাইলে চলে আসে, ফেসবুকে ইউটিউবে চলে আসে, সেটি হচ্ছে তাপ্তা বিতাপ। তো গানটি শুনতে তো বেশ ভালোই লাগে এবং এটির বিভিন্ন প্রকারের ধরন পাওয়া যায়, ছোটদের কণ্ঠে, বড়দের কণ্ঠে, আবার গানের সাথে মিউজিক অ্যাড করে। এটি এক সময় চলছিল, এখনও বাজে, তবে এখন ট্রেন্ড কমে, কিছুদিন আগে এটা ট্রেন্ড ছিল। তো এই গানটি মূলত নতুন কোনো গান নয়, নতুন কোনো ইতিহাসও নয়, এর রয়েছে এক বিশাল একটা ইতিহাস। সংক্ষেপে সেটি বলতে চাই, চলুন শুরু করা যাক। তো আরবের সময় আপনারা জানেন যে আরবি সাহিত্যের এক বিশাল দখলদারিত্ব রয়েছে, সাহিত্যের জগতে আরবির একটা দখলদারিত্ব রয়েছে। তো একজন রাজা বাদশাহ, তিনি তার রাজদরবারে তিনি চেষ্টা করতেন কবি সাহিত্যিকদেরকে উৎসাহ দেওয়ার, এবং কেউ যদি নতুন কোনো গান কবিতা নিয়ে আসতো তাকে তিনি এনাম দিতেন বা উপহার দিতেন। হ্যাঁ, তো এই রাজাও ছিলেন খুবই চালাক। আমার নামটা এখন মনে পড়ছে না বা প্রস্তুতিও নেই, হঠাৎ করেই কিছু কথা বলছি সারমর্ম এবং খুব ছোট্টভাবে বলছি, সেজন্য মাফ করবেন। পূর্ণাঙ্গ ইতিহাস আমি আপনাদেরকে আনতে পারছি না। তো এই রাজা একবার চালাকি করলেন। তিনি খুবই মেধাবী মানুষ ছিলেন, যে কোনো বিষয় শুনলে একবার শোনা মাত্রই তার মুখস্থ হয়ে যায়, এবং তিনি তার রাজদরবারে তার একজন সহযোগী, সে যে কোনো জিনিস দুইবার শুনলে তার মুখস্থ হয়ে যায়, এবং একজন মহিলা যার কোনো বিষয় তিনবারের মধ্যেই তার মুখস্থ হয়ে যায়। তো রাজা যখন কবি একবার বলেন, এটা শুনে রাজা ডেলিভারি দেন যে এটা তো পুরাতন কবিতা, এটা তো আমারও জানা আছে, আমি মুখস্থ করেছি। আর তার যে খাদেম বা তার সাহচর্য, তার যে খাদেমটি রয়েছে, তো মূল কবি এবং রাজার মুখে শোনা মাত্রই, মানে দুইবার শোনার পর তার মুখস্থ হয়ে যায়, সে ওটা বলতে পারে। রাজা বলে যে এটা তো শুধু আমি না, আমার যে খাদেম আছে সেও এটা জানে। তো এভাবে চালাকি করে সে। তো দ্বিতীয়বার তো সেও এটা বলতে পারে। আবার যখন দুইবার শোনা হয় তখন সে বলে, আরে শুধু আমার ইয়া কেন, ভিতর থেকে আমার যে খাদেমা আছে, আমার যে দাসী আছে, সেও এটা জানে। তো মূল কবি, রাজা এবং খাদেম, এই তিনজনের কাছ থেকে শোনার পরও তারও শোনা হয়ে যায়, সেও এটা ডেলিভারি দেয়। এবং বারবার একইভাবে যারা কবি, যারা নতুন কবিতা লেখেন, তারা তো হতভম্ব হয়ে যায় যে আসলে এমনটা কেন ঘটছে, আসলে এটা তো নতুন কবিতা, আমি নতুনভাবে কবিতাটা বানিয়েছি, তারপরও রাজা আমাদের সাথে এভাবে চালাকিটা করলেন। মূলত বিষয় হচ্ছে আরবরা খুবই মেধাবী প্রকৃতির, এবং তাদের অনেক উপশাখা রয়েছে, যে দেখা গেল যে সেই মরুভূমির পথ ধরে যদি কোনো একটা ঘোড়া যায়, তারপরও তারা তার পদচিহ্ন দেখে তারা বলতে পারে যে এটা কোন গোত্রের ঘোড়া বা কারা গিয়েছে, এরকমও তারা তুখোর মেধাবী ছিলেন। তো কবিরা এটা নিয়ে তারা সমাবেশ করলেন, বসলেন যে কি করা যায়। তো সেখান থেকে একজন কবি এই সুন্দর কবিতাটা নিয়ে আসেন, অনেক বড় কবিতা এবং ছন্দময় একটা কবিতা। আবারও ক্ষমা প্রার্থনা করছি, আমি তার নামটাও বলতে পারছি না, প্রস্তুতি নেইনি, হঠাৎ করেই বলা। বিশেষত যে হাশেম আর একটা ছেলে আছে, তাদের সাথে ইউটিউবে দেখতে দেখতে আসলো এবং তাদেরকেই বলার জন্য তো ভাবলাম যে একটা রেকর্ড করে রাখি। ইতিমধ্যে 4 মিনিট হয়ে গেছে, ক্ষমা করবেন। তো এই কবি যখন এই কবিতাটা লিখলেন এবং রাজদরবারে তিনি এটা পেশ করার চিন্তাভাবনা করলেন, রাজার কিন্তু আর তার বুদ্ধি খাটলো না, তার ব্রেইন তখন আর কাজ করলো না, এবং তিনি ধরা খেয়ে গেলেন। পরে তাদের সাথে আবার একটু ক্ষমা প্রার্থনা বা কুশলাদি হলো যে আসলে এটা আমার ভুল হয়েছে, আমি প্রতারণা করছি আপনাদেরকে, আপনাদের যে পর্যাপ্ত পরিমাণ সম্মান প্রদর্শন করা উচিত ছিল সেটি আমি করিনি। তারপরে তো যা হবার তাই হয়ে গেল। পরে তারা ক্ষমা চাইলো এবং ক্ষমা প্রার্থনা করলো, এবং তাদেরকে যে তাকে যে পুরস্কার দেওয়া হয় সেটি তারা পেয়ে গেল। তো এই ছিল তাপ্তা বিতাপ গানের রচনার ইতিহাস, সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।